প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে প্রথম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্ক মানুষের মানবিকতা বৃদ্ধি করে, যুক্তি ও মেধা বিকাশে অন্যতম সহায়ক হলো বিতর্ক। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে পারে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। এই বিষয়ের পক্ষে বলবেন সুনামগঞ্জ সরকারি কলেজ, এই বিষয়ের বিপক্ষে বলবেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ। পক্ষদলের তার্কিকরা হলেন তাইবা তারান্নুম সিনথিয়া, জুবায়ের রহমান চৌধুরী ও তাদের দল নেতা এম.এন. মোস্তাফিজুল ইসলাম ইমন। বিপক্ষ দলের তার্কিকরা হলেন ক্যাডেট ফারহান, ক্যাডেট রায়হান, ক্যাডেট মুসাদ্দিক। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। মোহাম্মদ রায়হানুল ইসলাম, প্রাক্তন বিতার্কিক, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিনিয়র শিক্ষক ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। আহমেদ রেজা, সহসভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, কূটনীতিক প্রতিবেদক, যমুনা টেলিভিশন। সুজন ঘোষ, সিনিয়র রিপোর্টার, দৈনিক প্রথম আলো। সম্মানিত বিচারক মণ্ডলী, যে বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নিন। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত ও 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দল নেতা যুক্তি খণ্ডায়নের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতা সংকেত ও 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই বিতর্কের যে বিষয়, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই দেশের যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। এর পক্ষে বলবে সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ, এবং বিপক্ষে বলবে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। তো আমরা শুরু করছি। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা তাইবিয়া তারান্নুম সিনথিয়াকে তার উপস্থাপনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 19 বছরের রহিমা, অল্প বয়সেই যার বিয়ে হয়ে যায়। স্বামীর বাড়িতে অসচ্ছল অবস্থার কারণে পরিবার নিয়ে পথে বসার মতো অবস্থা। গার্মেন্টসে চাকরি পেয়ে সেই রহিমা আজকে তার সন্তানদের লেখাপড়া করাতে পারছে, চিকিৎসার ব্যবস্থা করছে এবং অবদান রাখছে সংসারের বিভিন্ন কাজে। সেই গার্মেন্টস হলো বিদেশি বিনিয়োগের ফল, যার মাধ্যমে এরকম হাজারো রহিমার গল্প তৈরি হচ্ছে আমাদের আশেপাশে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বিতর্কের সুযোগ প্রদানের জন্য। উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন, সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। অত্যন্ত সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। মানে সভাপতি, আজকের বিতর্কের প্রপঞ্চ বিষয়গুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা 4 নিশ্চিত করা সম্ভব। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়গুলোকে সংজ্ঞান করে যাচ্ছি। এফআরএ এর প্রধান নির্বাহী দিরাজ ভাদ্রে বিদেশি বিনিয়োগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ফরেন ইনভেস্টমেন্ট রেফার্স টু ডোমেস্টিক কোম্পানিজ ইনভেস্টিং ইন ফরেন কোম্পানিজ উইথ দ্য অবজেক্টিভ অফ গেইনিং স্টেক অ্যান্ড সিকিং অ্যাক্টিভ পার্টিসিপেশন নট অনলি ডে টু ডে অপারেশনস অফ দ্য বিজনেস বাট অলসো
ফর কি স্ট্র্যাটেজিক এক্সপেনশন, অর্থাৎ বিদেশি বিনিয়োগ হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা। বিদেশি বিনিয়োগ প্রধানত দুই প্রকার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও পরোক্ষ বিদেশি বিনিয়োগ। বৃদ্ধির মাধ্যমে বলতে আমরা বোঝাচ্ছি ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে বিনিয়োগে উৎসাহিত করা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে 4টি শর্ত পূরণ করলে আমরা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে পারবো। 1. বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, 2. স্বচ্ছ আইন কানুন ও নিয়ন্ত্রণমূলক বিধিবিধান, 3. রাজনৈতিক স্থিতিশীলতা, 4. কার্যকরী জাতীয় প্রতিষ্ঠান। মানে সভাপতি, এখানে মাধ্যমের সাথে এই প্রত্যয় যুক্ত করে বোঝানো হয়েছে নাগরিক সুবিধাগুলো অনেকভাবে নিশ্চিত করা গেলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই আমরা যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করতে সক্ষম হব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 2য় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে নাগরিক সুবিধা নিয়ে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন ও জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতির সাধন, যাহাতে নাগরিকদের জন্য 4টি মৌলিক বিষয় অর্জন করা যায়: মৌলিক উপকরণের ব্যবস্থা, কর্মের অধিকার, বিনোদন অবকাশের অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করা সম্ভব বলতে বোঝাচ্ছি রাষ্ট্র কর্তৃক প্রদানকৃত সকল সুবিধা নাগরিক ভোগ করতে পারবে। আমার দলের 2য় বক্তা এসে বিষয়গুলোকে বিশ্লেষণ, 3য় বক্তা এসে যুক্তি, তত্ত্ব আর তথ্যের মাধ্যমে এটা প্রমাণ করে যাবেন যে নাগরিক সুবিধা নিশ্চিতকরণে বিদেশি বিনিয়োগের সর্ব উপযোগী উপায়। মাননীয় সভাপতি, নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমরা বিদেশি বিনিয়োগকে সর্বপ্রধান মাধ্যম হিসেবে তুলে ধরছি। প্রতিপক্ষকে এমন কোন উপায়ে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত হয়নি সেগুলো আজকের বিতর্কে না এনে এমন একটা উপায় দেখিয়ে যেতে হবে যা আমাদের দেশের অর্থনীতি, অবকাঠামো ইত্যাদি দিক বিবেচনায় নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করবে। আশা করি উত্তর পাবো। মাননীয় সভাপতি, আজকের বিতর্ককে আমরা 3টি মানদণ্ডের মাধ্যমে সাজিয়েছি: 1. অবকাঠামোগত উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ, 2. পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন, নাগরিক সুবিধাগুলো নিশ্চিতকরণে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা। মাননীয় সভাপতি, আমি প্রথমে এটা স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশে তুলনামূলকভাবে বিদেশি বিনিয়োগের হার কম, পাশাপাশি নাগরিক সুবিধাগুলো পর্যাপ্ত নয়। আর সেজন্য আমরা বলছি, আমরা যদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে সক্ষম হই তখন আমরা অর্থনৈতিকভাবে আরও সচল হব এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আরও বেশি কাজ করতে পারবো। ক্ষুধার জ্বালা জলে দেহে, দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। বিজ্ঞ প্রতিপক্ষ যে পিতামাতা কর্মসংস্থানের অভাবে, অর্থের অভাবে তাদের সন্তানদের ভরণ পোষণই ঠিকমতো করতে পারছেন না, দুবেলা ঠিকমতো খেতে দিতে পারছেন না, তারা কোন মানসিকতা নিয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন, কীভাবেই বা তারা তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন? প্রত্যেক পিতামাতাই চায় তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, তারা যেন পায় পৃথিবীর সকল সুখ, তারা যেন পায় শিক্ষার পর্যাপ্ত আলো আর সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ পেটে যখন অন্ন জোটে না তখন সে শিক্ষা, চিকিৎসা ও বিলাসিতা বলেই মনে হয়। কিন্তু আমরা যদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে সক্ষম হই এবং দেশে নতুন কর্মসংস্থান তৈরি হয়, তখন সেই বেকার পিতামাতা খুঁজে পাবেন তাদের কর্মসংস্থান, আয় করতে পারবেন পর্যাপ্ত অর্থ, যার মাধ্যমে তারা তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা তথা মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবেন। যা না হলে হয়তো আমাদেরকে আরও 2-3 প্রজন্ম অপেক্ষা করতে হবে নাগরিক সুবিধা নিশ্চিতকরণের জন্য। মাননীয় সভাপতি, ধরুন বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমরা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করেছি যেখানে নেই চিকিৎসা সেবা, স্কুল, হাসপাতাল, ভালো যোগাযোগ ব্যবস্থা। কিন্তু এই কর্মসংস্থান সৃষ্টির কারণে সেখানে কর্মরত চাকরিজীবীরা তাদের পরিবার সহ সেখানে বসবাস করতে শুরু করলে সময়ের পরিবর্তনে সেখানে তৈরি হবে স্কুল, হাসপাতাল, উন্নত হবে রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি এলাকার মান ও অবকাঠামোর উন্নয়ন ঘটবে। এরকম 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে যাচ্ছে 2030 সালের মধ্যে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে 1 কোটি মানুষের কর্মসংস্থান। তথ্যসূত্র প্রথম আলো, জুন 27, 2019। তাই আসুন প্রতিপক্ষ, পানির গভীরতা নাকের কাছে ওঠার আগেই আমরা সাঁতার শিখে ফেলি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিপক্ষ দলের ক্যাডেট ফারহানকে অনুরোধ জানাচ্ছি তার উপস্থাপনার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিতর্কের বিষয় বিশ্লেষণ করে মূলত 2টি শব্দকে দেখিয়ে গেলেন: 1 বিদেশি বিনিয়োগ ও 2 নাগরিক সুবিধা। খুব সাবলীল ভঙ্গিতে তিনি বিদেশি বিনিয়োগ ও নাগরিক সুবিধার সংজ্ঞান করে গেলেন। তবে দুঃখের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি সম্ভবত অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানকে একসাথে গুলিয়ে ফেলেছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডল এবং আজকে যারা শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা 2021-এ আমার বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে বলছি।
বিজ্ঞ প্রতিপক্ষ, প্রথমে আপনাদের সংজ্ঞানের দুর্বল দিকগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হলো একটি দেশের অপর একটি দেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে জাতিসংঘের অঙ্গ সংস্থান আংটাডের মতে বিদেশি বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো একটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা পালন করা, অর্থাৎ একটি দেশের বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে একটি দেশের বাণিজ্যিক উন্নয়নের চাকা সচল হতে সহায়তা করে মাত্র। অন্যদিকে আমাদের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, যা নির্বিশেষে সকল নাগরিকের দ্বার প্রান্তে সকল রাষ্ট্রীয় সামাজিক ও মৌলিক সুবিধা পৌঁছে দেওয়াকে বোঝায়। তার মানে এ দুটির মূল উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। বিদেশি বিনিয়োগ যেখানে 24 ঘন্টায় ব্যস্ত থাকে নিজস্ব বাণিজ্যিক স্বার্থ হাসিলে, সেখানে নাগরিক সুবিধার একমাত্র মূল উদ্দেশ্য জনকল্যাণমূলক উদ্যোগে ব্যস্ত থাকা। সম্পূর্ণ বাণিজ্যিক স্বার্থে পরিচালিত ব্যবস্থা দিয়ে নাগরিক সুবিধা তা বা নিশ্চিতকরণ, সে তো খড়ের গাদায় সুই খোঁজার মতো নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, প্রথমেই আমি আমার বিরোধিতার জায়গাটি সুস্পষ্ট করতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো নাগরিক সুবিধা নিশ্চিত করা। সেটির উপায় হিসেবে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কথা বলেছেন। তাই আমরা বিদেশি বিনিয়োগের তীব্র সমস্যাগুলোকে দেখিয়ে দিয়ে নাগরিক সুবিধার সর্বোত্তম উপায় বাতলে যাব। আমি এবং আমার দল মনে করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নয়, বরং রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। আমি এবং আমার দল তা প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, আপনি জানেন রাষ্ট্র কাঠামো বলতে আমরা বুঝি সকল মন্ত্রণালয়, প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় সরকার সহ রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে যারা নাগরিক সেবায় নিয়োজিত। আমি মনে করি এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। নিম্নোক্ত সুষ্ঠু ব্যবস্থাপনাগুলো গ্রহণ করলে এর সুফল পাওয়া সম্ভব: 1. সর্বগ্রাসী দুর্নীতির মূলোৎপাটন করা, 2. স্বজনপ্রীতি নির্মূল করা, 3. সকলের জবাবদিহিতা নিশ্চিত করা, 4. সুদক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, 5. বিচারহীনতার সংস্কৃতি দূর করা এবং সঠিক কাজকে পুরস্কৃত করা, 6. সকল সরকারি আয় ব্যয়ের সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, 7. স্থানীয় সরকারের কার্যকারিতা বৃদ্ধি করা এবং 8. ক্ষমতার অপব্যবহারকে নিশ্চিহ্ন করা। মাননীয় সভাপতি, আমি দলের প্রথম বক্তা হিসেবে বিদেশি বিনিয়োগের তীব্র সমস্যাগুলোকে দেখিয়ে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা রাষ্ট্র কাঠামোর মূল উপাদানগুলোকে তুলে ধরে সুষ্ঠু ব্যবস্থাপনার উপায় বিশদভাবে বলে যাবেন এবং সবশেষে আমার দলের তৃতীয় বক্তা উক্ত ব্যবস্থাপনাগুলো তুলনামূলক আলোচনার মাধ্যমে কীভাবে নাগরিক সুবিধা নিশ্চিত হবে তা বলে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন এবার বিদেশি বিনিয়োগের গভীর সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যাক। মাননীয় সভাপতি, বিদেশি বিনিয়োগ বলতে প্রথমে যে সমস্যাটা আমাদের সামনে এসে উপস্থিত হয় তা হলো বিদেশি বিনিয়োগের একমাত্র লক্ষ্য, যেটি হলো মুনাফা অর্জন, যার উপার্জিত সিংহভাগই চলে যায় বিনিয়োগকারীর দেশে। এতে আমাদের অর্থনীতি ব্যবহার করে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে তাদের। এবার দ্বিতীয় যে সমস্যাটি আমাদের সামনে এসে উপস্থিত হয় তা হলো বিদেশি বিনিয়োগের পুঁজিবাদী পন্থা এবং শ্রমিক বৈষম্য। বিদেশ থেকে আসা শ্রমিকের আমাদের দেশের শ্রমিকদের থেকে অনেক বেশি পরিমাণে সমাদৃত হয়, এমনকি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়। আবার আমাদের দেশের শ্রমিকদের সস্তা শ্রমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা নিজেদের দেশের অর্থনীতির চাকা ঘোরাতে ব্যস্ত। একটু দুর্নীতির ছোঁয়া লাগলে আমাদের দেশে উপার্জিত অর্থ সম্পদ বিদেশে পাচার হয়ে যায়। তবে বিজ্ঞ প্রতিপক্ষ, এভাবে আমাদের রাষ্ট্র প্রতি বছরই প্রায় বঞ্চিত হয় বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে। সম্পূর্ণ বাণিজ্যিক স্বার্থে পরিচালিত বিনিয়োগ ব্যবস্থা দ্বারা নাগরিক সুবিধা নিশ্চিত দূরের কথা, ন্যূনতম নাগরিক সুবিধা প্রদান করাও কঠিন। বিজ্ঞ প্রতিপক্ষ, মাননীয় সভাপতি, আপনি জানেন রাষ্ট্রের সম্পূর্ণ সেবা খাত হলো নাগরিক সুবিধা। এক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থ খুব কমই থাকে, বরং অনেক ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সেবা প্রদান করা হয়। তাই বিদেশি বিনিয়োগ সর্বদাই নাগরিক সুবিধার পরিবর্তে বাণিজ্যিক সুবিধাই বেশি দেখবে। বিদেশি সকল সাহায্যকে উপেক্ষা করে আমাদের আত্মনির্ভরশীলতার প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা কিছু কিছু নাগরিক সুবিধার কথা বলে গেছেন। তার পাশাপাশি আরও কিছু নাগরিক সুবিধা আছে, যেমন তেল, গ্যাস, সড়ক যোগাযোগ, পানি, বিদ্যুৎ, এনআইডি কার্ড, চিকিৎসা সেবা, স্বাস্থ্যের অধিকার, মশক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি। আমাদের সরকার প্রতি বছর যথেষ্ট পরিমাণ বাজেট দিচ্ছে এসব নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে। যেমন 2020-21 অর্থ বছরে সরকার সর্বমোট 5,680 বিলিয়ন টাকা, যার সর্বোচ্চ অংশ সড়ক ও যোগাযোগ বিভাগে 25.2%, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে 12.4%, স্বাস্থ্য খাতে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় 5.8% এবং সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভাগে 3.1% বরাদ্দ দেয়। তবে বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের নাগরিক সুবিধা খাতে বাজেটের কোনো স্বল্পতা নেই যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তা মেটাতে হবে, বরং এই বাজেটের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ বাস্তবায়ন সম্পন্ন করতে পারলেই নাগরিক সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হবে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ সরকার আমাদের সাথে একমত পোষণ করেছেন। তাই অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে সুদক্ষ প্রশাসনিক কাঠামো গঠন করতে এবং এর কার্যকারিতা বিকেন্দ্রীকরণ করতে আমাদের সরকার একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে, যার নাম LGSP, যেখানে বিদেশি বিনিয়োগের কোনো চিহ্নমাত্র নেই। সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ, সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থাপনার শতভাগ নিশ্চিত হলেই নিজস্ব অর্থ ব্যবস্থাপনাতে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে, বিদেশি বিনিয়োগের কাছে হাত পেতে নয়। আশা করি আমি ইতিমধ্যে আপনাদেরকে তা বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি বেলা শেষে আমরা একসাথে কণ্ঠ মেলাবো, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নয়, বরং রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পক্ষ দলের জুবাইর রহমান চৌধুরী, তাকে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ যে বা যারা শুনছেন সবার প্রতি সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। দেশের অবকাঠামো যখন ছিল বড়ই নড়বড়ে, দুর্নীতিতে বাংলাদেশের নাম ছিল শীর্ষে, ঠিক সেই সময় বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে স্বপ্ন দেখতে শিখেছিলাম পদ্মার বুকে গড়ে উঠবে সেতু, মহাকাশের বুকে পৌঁছে যাবে বাংলাদেশের নাম। 2021-এ দাঁড়িয়ে আছি। আমাদের সব স্বপ্ন আজ দিনের আলোর মতো দৃশ্যমান। পরবর্তীতে রয়েছে আমাদের বহুমুখী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলেই যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হবে নাগরিক সুবিধা। এছাড়াও করোনার এই প্রেক্ষাপটে প্রত্যেকটি দেশের মতো বাংলাদেশেও রয়েছে অর্থনৈতিক অস্থিতিশীলতা। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। বিতর্ক চলছে পক্ষে সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রথমেই এসে বলার চেষ্টা করলেন যে আমরা অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানকে গুলমিল পাকিয়ে ফেলছি। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের এটা জানা রাখা উচিত ছিল যে আজকের বিতর্কের জন্য অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় পরে আসা দরকার, কারণ এখানে বিদেশি বিনিয়োগ এবং নাগরিক সুবিধা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। মাননীয় সভাপতি, বিদেশি বিনিয়োগের সংজ্ঞায়ন থেকেই যেখানে বলা হচ্ছে বিদেশি বিনিয়োগ কেবলমাত্র অর্থের বিনিয়োগ নয়, বরং মেধা, শ্রমশক্তি, প্রযুক্তি, দক্ষতার বিনিয়োগ ইত্যাদি সব কিছু হতে পারে। ঠিক সেই জায়গায় আজকে প্রতিপক্ষ কেবলমাত্র অর্থনৈতিক বিনিয়োগ দিয়ে আজকে বিদেশি বিনিয়োগের সংজ্ঞায়নকে পরিবর্তন করতে যাচ্ছেন। যেই জায়গায় মাননীয় সভাপতি আমরা আপনাকে দেখাতে পারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে রাশিয়া আমাদেরকে মেধা বিনিয়োগ করেছে, পদ্মার নিচে রেল সংযোগ যেখানে আমাদেরকে চীন অর্থনৈতিকভাবে বিনিয়োগ করেছে, মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে জাপান আমাদেরকে দক্ষতা বিনিয়োগ করেছে। মাননীয় সভাপতি আজকের বিতর্কে প্রতিপক্ষ এসে আমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করলেন যে রাষ্ট্রীয় কাঠামোর সুষ্ঠু গঠনের মাধ্যমে আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারি। মাননীয় সভাপতি, একটা প্রশ্ন যদি তাদের কাছে ছুড়ে দেই তাহলে এত মানুষ আজও পর্যন্ত বেকার কেন, সেটার উত্তরে মাননীয় সভাপতি তারা বলবেন হয়তোবা বিদেশি বিনিয়োগ আমাদের দেশে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই মাননীয় সভাপতি আজকে তারা এসে একটা জিনিস বলার চেষ্টা করেন যে আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প করছি, সেইগুলোর মধ্যে আমরা নিজের অর্থায়ন করছি। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা নিজের অর্থায়ন করছি, কিন্তু যেসব প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যেই মেধা শক্তির প্রয়োজন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নকশা করার জন্য যখন ফ্রান্স থেকে আমরা নকশা করে আনি, তখন মাননীয় সভাপতি আমরা বিশ্বাস করি তাদের মেধা শক্তি বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি। মাননীয় সভাপতি, বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের শ্রমিকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, এরই সাথে আমরা যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করতে পারি, জীবনযাত্রার মানের উন্নয়ন করতে পারি। মাননীয় সভাপতি, এই সামগ্রিক দিক বিবেচনা করলে আমাদের অবশ্যই বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। 12 সেপ্টেম্বর 2020-এর পরিসংখ্যানে দেখা যায় বর্তমানে করোনার প্রেক্ষাপটে দেশের বেকারত্ব বেড়েছে 37%। অতি ক্ষুদ্র এবং মাঝারি কর্মক্ষেত্রে কাজ হারিয়েছেন প্রায় 20% মানুষ। পোশাক শিল্পের মতো একটি বড় খাতে কাজ হারিয়েছেন প্রায় 1 লক্ষেরও বেশি শ্রমিক। বিবিসির তথ্য বলছে মার্চে যেখানে বেকারত্ব সংখ্যা ছিল 2.3%, জুলাইয়ে সেটি এসে দাঁড়িয়েছে 22.39%। অর্থাৎ মাননীয় সভাপতি, মার্চ থেকে জুলাইয়ে বেকারত্বের সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণ। মাননীয় সভাপতি, এখন আমরা যদি তাদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে আনতে পারি, ঠিক সেই সময় আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো। কিন্তু মাননীয় সভাপতি, আমার দেশের পক্ষে এত সকল মানুষকে কর্মসংস্থানে ফিরিয়ে আনতে হলে মিশরা ইকোনমিক জোনের মতো 100টি ইকোনমিক জোনের কথা চিন্তা করতে হবে, যার মাধ্যমে আমরা 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ এসে বলার চেষ্টা করেন বাংলাদেশি বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট পরিমাণের ক্ষেত্র নেই। এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় সভাপতি আমি আপনাকে বলতে পারি বাংলাদেশি বিদেশি বিনিয়োগের জন্য টেক্সটাইল, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রনিক্স, রাসায়নিক, পেট্রোল, পর্যটন, কৃষি, সফটওয়্যার, ডেটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের আমদানির পরিমাণ কমিয়ে আনতে পারছি। এবং মাননীয় সভাপতি, আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা। এই টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে হলেও যেখানে SDG এর 8ম লক্ষ্যমাত্রায় বলা হয়েছে স্থিতিশীল এবং অংশগ্রহণমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনমূলক অর্থনীতি এবং কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। SDG এর লক্ষ্যমাত্রা 9 বলা হয়েছে স্থিতিশীল শিল্পায়ন এবং উৎপাদন ক্ষমতাকে উৎসাহিত করতে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতিপক্ষ কিভাবে বলেন বিদেশি বিনিয়োগ ছাড়া আমরা উন্নয়ন করতে সক্ষম হব, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইকোনমিক অঞ্চলগুলো এমন একটি জায়গায় গড়ে তুলব যেখানে কখনো শিক্ষার আলো পৌঁছায়নি, কখনো বিদ্যুৎ পৌঁছায়নি। মানে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সক্ষম হব। এবং মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি ওই সকল প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা বিদেশি বিনিয়োগ সৃষ্টি করার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, ঠিক সেই সময় আমরা তাদের সেই অঞ্চলগুলোকে মেগা সিটিতে পরিণত করতে পারবো। যার কারণে মাননীয় সভাপতি, মিশরা ইকোনমিক জোনের কারণে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে থাকবে নৌবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আধুনিক বিমানবন্দর, নাসাই থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল, কলেজ, ব্যাংকিং লেনদেন, হাসপাতাল, ফায়ার স্টেশন, বিমা, পুলিশ স্টেশন সহ সকল ধরনের নাগরিক সুবিধা। আজকে মাননীয় সভাপতি, এত
এত যুক্তির পরেও আজকে প্রতিপক্ষ বারবার বলার চেষ্টা করছেন যে বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো না। মাননীয় সভাপতি, পরবর্তীতে যখন মাননীয় সভাপতি আমরা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চাই, ঠিক সেই জায়গায় মাননীয় সভাপতি আমাদের বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা একান্ত প্রয়োজনীয়। সুতরাং মাননীয় সভাপতি, আমরা বিদেশি বিনিয়োগের জন্য কেবলমাত্র আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারি এই বিষয়টি নয়, বরং আমরা বিদেশি বিনিয়োগের মাধ্যমে আন্তর্দেশীয় সম্পর্কে উন্নয়ন করতে পারি। যেখানে আমরা তিস্তা প্রকল্পের কথা বলতে পারি, চীন আমাদের দেশে এসে বিনিয়োগ করার কারণে আমরা মাননীয় সভাপতি উত্তরবঙ্গের যে সকল মানুষগুলো প্রতি বছর বন্যার কারণে গৃহহারা হয়ে পড়তো, তারা মাননীয় সভাপতি নাগরিক সুবিধা ভোগ করতে পারবো। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা এই বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম 1976 সালে কমিউনিস্ট অফ ভিয়েতনাম IMI পরিকল্পনা গ্রহণ করে, যার প্রথম ধাপই ছিল বিদেশি বিনিয়োগ। পরবর্তীতে তারা অর্থনীতিতে 6 থেকে 10% বৃদ্ধি পায়। 2017 সালে তারা আন্তর্জাতিক অর্থনীতিতে 55তম অবস্থান লাভ করে। বর্তমানে তারা এশিয়া মহাদেশের বিদেশি বিনিয়োগের উপকেন্দ্র হিসাবে কাজ করছে। তাদের বিদেশি বিনিয়োগের হার $16 বিলিয়ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি মাননীয় সভাপতি আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরও মাননীয় সভাপতি বিদেশি বিনিয়োগের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল আজকে বলে যাওয়ার চেষ্টা করলেন যে বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সস্তাশ্রম পাচ্ছি। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরা সস্তাশ্রমের মধ্যে আছি, কিন্তু দিন শেষে যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নগুলো আমাদের দেশেই থেকে যাচ্ছে। আজকে এত যুক্তির পরেও যদি প্রতিপক্ষ না বুঝেন, তাহলে প্রতিপক্ষদের উদ্দেশ্যে কাজী নজরুলের একটি লাইন বলেই শেষ করব, যারা জাগিয়া জাগিয়া ঘুমাইবে তাদেরকে কখনো জাগায়া তোলা সম্ভব না। আমরা জেগে উঠেছি প্রতিপক্ষ, আপনারা জেগে উঠুন। সবাই একত্রিত হয়ে জেগে উঠলেই জেগে উঠবে বাংলাদেশ, সার্থক হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিপক্ষ দল থেকে বলবে ক্যাডেট রায়ান। বাংলায় একটি বাগধারা আছে, তাসের ঘর। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা এখন যদি তাসের ঘরের উপর 10 তলা নির্মাণের স্বপ্ন দেখেন, তাহলে তো আমার কিছু বলার নেই। বিদেশি বিনিয়োগের নাগরিক সুবিধা নিশ্চিত আর তাসের ঘরের উপর 10 তলা নির্মাণ একই কথা বিজ্ঞ প্রতিপক্ষ। আজকের বিতর্কে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরাও আজকে যারা শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা কথা বলেছেন, আর এর জন্য তিনি 8টি কার্যক্রমের সফল বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। প্রথমে যে কার্যক্রমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সর্বগ্রাসী দুর্নীতির মূল উৎপাটন করা। যখন আমদানি রপ্তানি অফিসে একজন কর্মকর্তাকে সাধারণ নাগরিকের সাথে ঘুষ নিয়ে দর কষাকষি এবং গুনে গুনে ঘুষ নিতে দেখা যায়, ঠিক একই সময় আরেকজন কর্মকর্তাকে দেখা যায় সে ঘুষ খাবার পূর্বে হাত স্যানিটাইজ করছে। এ সংক্রান্ত প্রচুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, আর তখনই নাগরিক সুবিধা প্রদানের সাথে জড়িত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিদের দুর্নীতির ভয়াবহ চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। এই দুর্নীতি ঘুষ বাণিজ্য সরকারের সকল অর্জনকে ম্লান করে দেয়। তাই হয়রানিমুক্ত নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে একমত পোষণ করেন। টানা 3য় মেয়াদে নির্বাচিত হয়ে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয় নিজে নিজে শুধরাবে, না হয় কঠোর ব্যবস্থা। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। টিআইবি বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি প্রতিরোধ করা যে খুব কঠিন কাজ তা অস্বীকারের উপায় নেই, আর এজন্য দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল প্রণয়ন করা দরকার। মাননীয় সভাপতি, প্রথম আলো 17 ফেব্রুয়ারি 2019-এর প্রতিবেদন অনুযায়ী সরকারি দপ্তরে ঘুষ দুর্নীতির কারণে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, যা কমলে মোট জিডিপি প্রবৃদ্ধি বাড়ত প্রায় 2 থেকে 3%। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ প্রয়োজন, তন্মধ্যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা, দুর্নীতি প্রতিরোধে আইন অনুশীলন এবং প্রয়োগের পার্থক্যকে কমিয়ে আনা, দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি শক্তিশালী দুর্নীতি প্রতিরোধী প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে গড়ে তোলা। মাননীয় সভাপতি, দুর্নীতি এবং নাগরিকদের মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হবার আরেকটি বড় কারণ হচ্ছে স্বজনতোষী পুঁজিবাদের বিস্তার। ব্রিজ, কালভার্ট সহ নাগরিক সেবার নানা অবকাঠামো খাতে একই ব্যক্তির বারবার ঘুরে ফিরে কাজ পাওয়া এবং জিকে শামীমদের উত্থান স্বজনতোষী পুঁজিবাদের বিস্তারের নামান্তর। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতি বিরোধী অভিযানে এসব জিকে শামীমদের টুটি চেপে ধরা গেছে। এই অভিযান অব্যাহত রাখতে হবে, আর তাহলে নিশ্চিত হবে নাগরিক সুবিধা, একই সাথে ফলপ্রসূ হবে রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা। বিজ্ঞ প্রতিপক্ষ, বিদেশি বিনিয়োগের বাইরে নাগরিক সুবিধা নিশ্চিতের উপায় বুঝতে পারছেন নিশ্চয়ই।
জার্মান রেডিও ডয়েচে ভ্যালের এক পাঠক ভাবনায় পাঠকদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবার কারণ হিসেবে তারা জবাবদিহিতার অভাবকে দায়ী করেছেন। তাই সকল নাগরিক সুবিধা প্রদানকারী ব্যক্তি প্রতিষ্ঠানকে যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, তবেই পূর্ণাঙ্গ নাগরিকদের মসৃণ সেবা দেওয়া সম্ভব। প্রত্যেক প্রতিষ্ঠানে একটি চেইন অফ কমান্ড থাকতে হবে, আর এজন্য নাগরিকদের নির্বিঘ্নে ভয়হীন অভিযোগ জানাবার একটি স্থান থাকতে হবে। বিজ্ঞপ্তিপক্ষ আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, 2টি মন্ত্রণালয় ইতোমধ্যে এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। মাননীয় সভাপতি, রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সুদক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। নানা প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে নাগরিক সেবা প্রদান করতে হয়। করোনা পরিস্থিতি এর প্রকৃষ্ট উদাহরণ। আর এ ধরনের নানা প্রতিকূল অবস্থায় যদি আপনার সুদক্ষ প্রশাসনিক কাঠামো না থাকেন, কিভাবে আপনার নাগরিক সুবিধা নিশ্চিত করবেন? বিদেশি বিনিয়োগের মাধ্যমে? আমার তো বোধগম্য হচ্ছে না বিজ্ঞপ্তিপক্ষ। মাননীয় সভাপতি, দুর্নীতি সম্পূর্ণ প্রতিরোধ করতে না পারার আরেকটি বড় কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অচলায়তন অনেকাংশে ভেঙেছেন। তাই জনগণকে পূর্ণ সেবা দেওয়ার জন্য দুর্নীতি, স্বজনপ্রীতি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিজ্ঞপ্তিপক্ষ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি সকল আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা। অর্থনৈতিক পত্রিকা দৈনিক প্রতিচিন্তার 4 ফেব্রুয়ারি 2017 এক কলামে বলা হয়, সরকারি ক্রয়ে দুর্নীতির কারণে অবকাঠামো এবং সেবার মান নিম্ন লক্ষ্য করা যায়। এটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে জনকল্যাণ নিশ্চিত না করে দুর্নীতির সুযোগ সৃষ্টি করে। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আয় ব্যয়ের স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 সঠিক প্রয়োগ বাস্তবায়ন করা জরুরি। নাগরিক সুবিধার আরেকটি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ সালাউদ্দিন বাবর তার স্থানীয় সরকার ব্যবস্থা সংকট শীর্ষক কলামে বলেন, দেশের জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিতের স্বার্থে শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য স্থানীয় সরকারকে দায় দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাদের যথেষ্ট স্বাধীনতা, আর্থিক ক্ষমতা দেওয়া জরুরি। মাননীয় সভাপতি, ঘন্টা প্রায় বাঁচতে যাচ্ছে। আমি রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সকল অঙ্গ প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ বা উপায় নিয়ে আলোচনা করেছি। আমি এটি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি যে এখানে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই, বরং দেশীয় সম্পদ দিয়ে শুধু উক্ত ব্যবস্থাপনা ও কার্যকরের মাধ্যমে আমরা সাবলীলভাবে নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারি। বিজ্ঞপ্তিপক্ষ, তাই তর্কের খাতিরে তর্ক নয়, আসুন মেনে নেই বিদেশি বিনিয়োগ নয়, বরং রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়েই পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা MN মুস্তাফিজুল ইসলাম ইমন, তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই বিতর্কের মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ প্রতিপক্ষ যারা দেখছেন ও শুনছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকে যখন আমার প্রতিপক্ষ দ্বিতীয় বক্তা এসে বিদেশি বিনিয়োগকে তাসের ঘরের সাথে তুলনা করছেন, তো আমরা দেখাতে চাই এই তাসের ঘর আপনার দেশকে কি কি দিয়েছে। তাসের ঘর দিয়েছে 5 বছরে 28,555.53 মিলিয়ন ডলার। আজকে আপনাকে দিয়েছে মেট্রো রেলের মতো প্রকল্প, যেখানে আপনাকে জাপান সহযোগিতা করেছে। আপনাকে দিয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প, যেখানে আপনাকে রাশিয়া সহযোগিতা করেছে। এবং আপনারা যে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সেটাও বিদেশি বিনিয়োগের ফল। আপনারা যে গাড়ি দিয়ে এসেছেন, সেগুলো বিদেশি বিনিয়োগের ফল। এই তাসের ঘরটা আপনাকে এত কিছু দিয়েছে, এখন সেটা শুধু আপনার কাছে তাসের ঘরেই রয়ে গেল প্রতিপক্ষ। আজকে মাননীয় সভাপতি, আজকে প্রথম বক্তা এসে বিদেশি বিনিয়োগকে বাণিজ্যিক সুবিধার সাথে তুলনা করছে। মাননীয় সভাপতি, আজকে আমার দলের দ্বিতীয় বক্তা এসে দেখিয়ে গেছে আমরা বাণিজ্যিক সুবিধা নয়, শুধু আর্থিক খাতিরে নয়, আজকে আমরা মেধার দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে আজকে আমরা এই বিদেশি বিনিয়োগগুলো করছি। মাননীয় সভাপতি, আজকে তারা বলছে মুনাফা অর্জন এবং তারা আমাদের দেশকে শুষে নিবে, এরকম টাইপ কিছু মাননীয় সভাপতি কথা। দেখতে হবে অন্য দেশের সুবিধার থেকে আজকে আমার দেশের নাগরিকরা এখান থেকে কি সুবিধা পাচ্ছে। যখন একটা বড় প্রকল্প নেওয়া হয় মাননীয় সভাপতি, সেই প্রকল্পে আমার বেকাররা কর্মসংস্থান পায়। আমার দেশে 37% বেকার এবং 28 লাখ শিক্ষিত বেকার। তাদের মাথা গুঁজার ঠাঁই নেই, সমাজের বুকে মাথা নিচু করে চলতে হচ্ছে তাদের জন্য। যখন এই বড় বড় প্রকল্পে কাজ আসে মাননীয় সভাপতি, সেটা তাদেরকে সস্তা শ্রম দেওয়া হয় না, বরং তারা খুঁজে পায় একটা কর্মসংস্থান। মাননীয় সভাপতি, আমরা দেখতে হবে, তারা বলেছে সুষ্ঠু ব্যবস্থাপনা, দুর্নীতির কথা। তার মানে আজকে বিতর্কে আমরা একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, যতদিন পর্যন্ত আমার দুর্নীতি কমবে না, আমার দেশে সুষ্ঠু ব্যবস্থাপনা আসবে না, আমার দেশে নাগরিক সুবিধা হবে না। মাননীয় সভাপতি, আজকে তারা বলেছে যে বাজেট আছে, ব্যবস্থাপনা লাগবে। আমার দেশে এত বেকার, বাজেট এই যে বড় বড় প্রকল্প, তখনই আমরা বড় বড় কোম্পানিতে কর্মসংস্থান দিতে পারছি যখন কিনা বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমার এত বাজেটের কারণে আজকে বিনিয়োগগুলো হতে পারছে না।
মাননীয় সভাপতি, আমরা আপনাকে দেখাবো আমরা দুর্নীতিটা ওই বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কমিয়ে আনতে পারি। যখন মাননীয় সভাপতি আমার দেশে বিদেশি বিনিয়োগ হয়, তখন মাননীয় সভাপতি কর্মসংস্থান তৈরি হয়। তখন চাকরির বাজারে যে ঘুষ নেওয়ার কথাটা বলেছে, তখন আমার কাছে প্রচুর কর্মসংস্থান আছে, আমরা সেই দুর্নীতিটা কমিয়ে আনতে পারি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন দেখেন আমরা আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি। আজকে আমরা বিদেশি বিনিয়োগটা কেন বৃদ্ধি করব? 2017 থেকে 18 সালে যেটা ছিল 68% বেশি, এফডিআই এর রিপোর্ট বলছে 2019 সালের জানুয়ারি থেকে মার্চ মাসে এসে দাঁড়ায় 103,55,60,000 মার্কিন ডলার। 2020 সালে এসে দাঁড়ায় 58,21,70,000 মার্কিন ডলার, যা 44% কম, এবং অঙ্কে 45,43,90,000। আমরা একটা বড় অঙ্কের ঘাটতি খেয়ে ফেলেছি মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, ভিয়েতনামের মতো একটা নিম্ন আয়ের দেশ থেকে মাননীয় সভাপতি যখন তারা 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ পায় এবং আমার দেশ 2 বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও কম, তখন সেটা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় না। তৃতীয়ত, আজকে আমরা এসডিজি কিংবা এমডিজির কথা শুনেছি। এগুলো হচ্ছে জাতিসংঘ প্রত্যেকটি দেশকে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা দেয়। উইকিপিডিয়া থেকে পাই, বাংলাদেশে 2016 থেকে 30 সালের মধ্যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, এবং যেগুলো পূরণ করতে আমার অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল হওয়া খুব বেশি জরুরি। মানুষ সভাপতি, আজকে আমরা কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কেন জোর দিচ্ছি? প্রথমত, আজকে যখন আমরা একটা বড় প্রকল্প বা খাত নেই, তখন আগে দেখতে হবে আমার দেশ কি ইনভেস্ট করতে পারছে ওই প্রকল্পটার মধ্যে। দ্বিতীয়ত, আজকে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমি যদি চিকিৎসা খাতে উন্নতি করতে চাই, আমার দরকার বড় অ্যামাউন্টের একটা বাজেট মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমার সরকার দান ত্রাণ অনুদান দিয়ে কিংবা নাগরিকের ঘরে গিয়ে সেই নাগরিক সুবিধাটা দিয়ে আসবে না। আজকে নাগরিকের সুবিধাটা আজকে আমার সরকার সেই সেবা খাতগুলো উন্নতি করতে পারে, কিন্তু সেই সেবাটা পেতে হলে নাগরিকের পকেটেও কিছু টাকা থাকা জরুরি, যেই কারণে আজকে আমাদের কর্মসংস্থান বৃদ্ধিটা জরুরি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, যেখানে বিবিসি বলছে এপ্রিল থেকে জুলাইয়ে যেই বেকারত্ব বেড়েছে 10 গুণ, এবং তরুণদের মধ্যে 25% বেকার, আমরা দেখিয়ে গেছি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই বেকারগুলোকে আমরা কর্মসংস্থান দিতে পারবো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যদি এই উপহারটাও যদি আমরা তাদেরকে না দিতে পারি, তাদের মন থেকে শুধু একটা কথাই বের হবে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আমিও তো দেশের নাগরিক, তাহলে আমার কর্মসংস্থান কই? মানুষ অতি দৈনিক যুগান্তর পত্রিকায় 6 জানুয়ারি 2019 সালের রিপোর্ট অনুযায়ী সরকারের অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল বলেছেন, কর্মসংস্থান বাড়াতে প্রথমত বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, দ্বিতীয়ত আইসিটি খাতে উন্নতি করতে হবে। অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম বলেন, জিডিপিতে 9 থেকে 10% নিতে গেলে আমার বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, এবং ডক্টর সালেউদ্দিন বলেন, এটা ছাড়া প্রবৃদ্ধি, কর্মসংস্থান, অর্থ 1 কোটি বেকার মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমরা সেবা খাতের কথা বলতে পারি। 19 জানুয়ারি 2021 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নীতি বিভাগের এক প্রজ্ঞাপন থেকে জানতে পারি, উৎপাদন খাতের পাশাপাশি এখন থেকে সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলো শেয়ার হোল্ডারের কাছ থেকে ঋণ পাবে। প্রতিপক্ষ, আপনারা ঝিনাইদহ হতে আজকে এই বিতর্কের মঞ্চে এসেছেন, কতবারই না বাবা মাকে কল করেছেন, কিন্তু এই যে মোবাইল ফোনটা, সেটা আজকে আপনার বিদেশি ফোন দিচ্ছে, এবং সেইখানে শেয়ার আছে মাননীয় সভাপতি গ্রামীণ ফোন, নরওয়েজিয়ান কোম্পানি গ্রামীণ ফোনের 55.8% শেয়ার মালিক, রবি মালয়েশিয়ার এক্সিটিয়া কোম্পানির 68.7% শেয়ার মালিক। এই বিদেশি ফোন কি আপনাকে যোগাযোগ সেবাটা দিচ্ছে না? এটাও কিন্তু আজকে আপনার নাগরিক সুবিধার মধ্যেই পড়ে। তার মানে কি, আজকে যদি মানুষ আর প্রতিপক্ষ বসে বসে স্বপ্নে না দেখে বাস্তবতাটা সামনে রাখি, সঠিক পদক্ষেপ গ্রহণ করে স্বপ্নের মানচিত্র আঁকি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতা ক্যাডেট মোসাদ্দিক আপনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা যখন আত্মনির্ভরশীলতার অনন্য শিখরে আরোহণ করতে চলেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন উন্নয়নশীল বাংলাদেশের সোপানে উপনীত, ঠিক সেই মুহূর্তে নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য বিদেশি বিনিয়োগ বৃদ্ধি আমাদের পিছিয়ে দেওয়া না মাত্র নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ। আমরা যখন স্বনির্ভর বাজেট প্রণয়নের দিকে এগিয়ে চলছি, ঠিক সেই মুহূর্তে পরনির্ভরশীলতা আমরা কেন বেছে নিব তা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে জানাই মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একরাশ শুভেচ্ছা। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আজকের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, আমরা এখানে বলতে এসেছি নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব, নাগরিক সুবিধা তৈরি নয়। বিপক্ষ বন্ধুদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, মাননীয় সভাপতি, বাংলাদেশ আজ বিস্ময়কর এক অপার সম্ভাবনার নাম। উন্নয়নে বাংলাদেশ আজ রোল মডেল। আর এই সকল কিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কঠোর কণ্ঠে বলেছিলেন, এদেশের শান্তিপ্রিয় মানুষ সকল সমাজবিরোধী তৎপরতা ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি আরও বলেছিলেন, যে সকল ব্যক্তি দেশে শান্তিপ্রিয় নাগরিকদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার ইতস্তত করবে না।
মাননীয় সভাপতি, আমাদের রাষ্ট্র কাঠামোর ব্যবস্থাপনা থেকে দুর্নীতি উচ্ছেদের যে কোনো বিকল্প নেই তা বঙ্গবন্ধু মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। প্রথম আলো 6 নভেম্বর 2014 প্রকাশিত একটি কলাম অনুযায়ী আমরা যদি দুর্নীতি পুরোপুরি রোধ করতে পারি তবে জাতীয় আয়ের 10% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রতিপক্ষ বন্ধুরা, আবারও বলছি, জাতীয় আয়ের 10% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরেও বিনিয়োগের নামে কেন আমাদের বিদেশিদের কাছে হাত পাততে হবে? প্রশ্ন থেকেই যায়। মাননীয় সভাপতি, আমরা যদি ঘুষ দুর্নীতি পুরোপুরি রোধ করতে পারি তবে নাগরিক সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে। বিশেষভাবে উপকৃত হবে হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল সেবা তারা নির্বিঘ্নে ভোগ করতে পারবেন। মাননীয় সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর অবস্থান গ্রহণ করছেন, তখন কেন আমরা বারবার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কথা বলছি যেখানে আমাদের নিজেদের লাভ খুবই কম? মাননীয় সভাপতি, আমাদের রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সুদক্ষ প্রশাসনিক কাঠামোর গুরুত্ব আমার দলের দ্বিতীয় বক্তা সাবলীলভাবে উল্লেখ করে গেছেন। আমাদের দেশের নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নানা সময় বিভিন্ন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। যদি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সে সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমরা তাদের কাজের দক্ষতা ও মানের বৃদ্ধি করতে পারি তবে নাগরিক সেবার খাতের অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা বারবার অর্থ স্বল্পতার কথা বলে গেলেন এবং তা উত্তরণের জন্য বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে গেলেন, কিন্তু আমি এবং আমার দলের সকলে প্রমাণ করতে সক্ষম যে আমাদের বাজেটে কোনো অপ্রতুলতা নেই, বরঞ্চ আমাদের যে বাজেট রয়েছে, নিজস্ব যে অর্থ রয়েছে, তা যদি আমরা নিশ্চিতভাবে সম্পূর্ণরূপে শতভাগ নিশ্চিত করতে পারি তার ব্যবস্থাপনা, তাহলে নাগরিক সুবিধা নিশ্চিত হতে বাধ্য। মাননীয় সভাপতি, দুর্নীতি নিয়ন্ত্রণ ও পরিবর্তন ধারণা শীর্ষক প্রবন্ধে বলা হয়েছে সেবা খাত, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পে যে সকল দুর্নীতি রয়েছে তার অধিকাংশই প্রশমিত করা সম্ভব এ সকল সেবার দায়িত্ব বিকেন্দ্রায়িত করে স্থানীয় সরকার পর্যায়ে অথবা নিচু পর্যায়ে দায়িত্ব প্রদান করা গেলে দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি তাদের স্বজনপ্রীতিকে ত্যাগ করে সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা যায় তাহলে কাজের সেবার মানে যেমন উন্নতি হবে তেমন জনগণের জীবনমানেরও উন্নতি ঘটবে। মাননীয় সভাপতি, মশা সমস্যা এখন সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মহিলা সমস্যা, আর এর জন্য আমাদের সকল সেক্টরে সমন্বয় সাধন করা জরুরি, তাহলে এই সমস্যা থেকে আমরা উত্তরণ লাভ করতে পারবো। মাননীয় সভাপতি, জবাবদিহিতা রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটি আমার দলের দ্বিতীয় বক্তা ব্যাখ্যা করে গেছেন। আমরা যদি সকল সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি তবে সকলের মধ্যে প্রবল দায়িত্ববোধ সৃষ্টি হবে। প্রতিটি অফিসে যদি আমরা অভিযোগ বক্সের ব্যবহার নিশ্চিত করতে পারি তবে স্থানীয় সরকার কাঠামো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, প্রশাসন এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে, জনগণ তাদের আশার আলো ফিরে পাবে। মাননীয় সভাপতি, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হবার যে ক্রমাগত অভিযোগ পাওয়া যায় তা থেকে মুক্ত হয়ে প্রতিটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও প্রবল নিয়মানুবর্তিতা সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি, আমরা সকলে অভিযোগ বক্সের ব্যবহার আমাদের বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বাইরে দেখেছি, যা আমাদের রাষ্ট্র ব্যবস্থার সুষ্ঠু কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় সভাপতি, আমার দলের সদস্যদের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আমরা যে কার্যক্রমিক পদক্ষেপের কথা বলেছি তা যদি আমরা সুষ্ঠুভাবে পরিকল্পনা নিশ্চিত করতে পারি তবে নাগরিক সুবিধা নিশ্চিত হতে বাধ্য। প্রতিপক্ষ বন্ধুরা, আবারও বলছি, নাগরিক সুবিধা তৈরি নয়, নাগরিক সুবিধা নিশ্চিত হতে বাধ্য। মাননীয় সভাপতি, আমরা অনেক কিছুই দেখেছি, সেই স্বাধীনতা পূর্ব থেকে স্বাধীনতা পরবর্তী নতুন নতুন সমস্যা উত্তরণ হয়, নতুন নতুন সমস্যা তৈরি হয়, সমস্যা উত্তরণ ঘটে, আর এর জন্য রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। মাননীয় সভাপতি, বিদেশি বিনিয়োগের নামে আর কোনো বোঝা নয়, আর কোনো শোষণ নয়। আসুন বঙ্গবন্ধুর দেখানো পথে স্বনির্ভরতার স্বর্ণযুগে রাষ্ট্র কাঠামোর যার যার অবস্থান থেকে সৎভাবে কাজ করি, আর তাহলে নিশ্চিত হবে আমাদের সকলের নাগরিক সুবিধা, আমরা পাবো একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ। আমরা পৌঁছে যাবো সেইখানে যেখানে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, জীবন দিয়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দলের বক্তব্য আমরা শুনলাম। এখন আমরা যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা এম.এন. মুস্তাফিজুল ইসলাম ইমনকে অনুরোধ জানাচ্ছি তার যুক্তিখণ্ডন বক্তব্য উপস্থাপনের জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও যুক্তিখণ্ড পর্বে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় ভুলটা কোন জায়গায়? আজকে তারা বিতর্কটা ছিল নাগরিক সুবিধা আমি কি উপায়ে নিশ্চিত করতে পারবো সেইটা নিয়ে, কিন্তু আজকে তারা দুর্নীতি, জবাবদিহিতা, আজকে নাগরিক সুবিধা কি কারণে নিশ্চিত হয়নি সেই কারণগুলি নিয়ে আজকে বিতর্কটা করে গেছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে তাদের একটা কারণ ছিল, একটা উপায় ছিল, যেটা রাষ্ট্র কাঠামো। আজকে আমি রাষ্ট্র কাঠামো ঠিক করতে গেলে আমার অর্থ দরকার, তার মানে রাষ্ট্র কাঠামোর আগে আমার অর্থ চলে গেছে, অর্থ
অর্থটা প্রধানে। এখন প্রশ্ন, আমি এই পরিস্থিতিতে অর্থটা কোথা থেকে পাবো? আমরা বলেছি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবো। তাই ঘুরে ফিরে মাননীয় সভাপতি আজকে তারা প্রধানে বিদেশি বিনিয়োগটাকে আনছে। মাননীয় সভাপতি আজকে তারা বলছে পরনির্ভরশীলতা। মাননীয় সভাপতি, যেখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র দেশের উন্নতশীল দেশগুলো আজকে এই বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করছে, সেখানে আমার দেশ করলে শুধু পরনির্ভরশীলতা হয়ে গেছে। মাননীয় সভাপতি, আজকে তারা বলছে যে আজকে তারা কি বোঝানোর চেষ্টা করছে যে বাজেট আছে, ব্যবস্থাপনায় লাগবে না, আর পদ্মা সেতুর কথা বলেছে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি দেখতে পারি, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ার কোম্পানি স্বল্প মেয়াদি বিনিয়োগ করে 12,133 কোটি টাকা, আর মেধার বিনিয়োগ সেটা আর নতুন করে বলে বুঝাতে হবে না। মাননীয় সভাপতি, আজকে সবচেয়ে বড়, আজকে আমরা যে দিকগুলো বোঝানোর চেষ্টা করেছি, আমরা যদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে পারি তাহলে আজকে আমি কর্মসংস্থান তৈরি করতে পারবো। কর্মসংস্থান তৈরি করতে পারলে তাদের যে কথাটা ছিল ঘুষ আদান প্রদান নেওয়া, সেটা কমে আসবে। আজকে মাননীয় সভাপতি, তাই সব মিলিয়ে আজকে একটা কথাই বলতে চাই, আজকে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করলেই বর্তমান পরিস্থিতিতে আমি নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতা ক্যাডেট মুসাদ্দিককে তার যুক্তিখণ্ডন বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরেকটিবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আমি প্রথমে আরেকটিবার ধন্যবাদ দিতে চাই আমার প্রতিপক্ষের 3 জন বক্তাকে। মাননীয় সভাপতি, তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের অযৌক্তিক যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা বিতর্কের মঞ্চে না তাদের পক্ষে সুদৃঢ় কোনো যুক্তি স্থাপন করেছেন, না আমাদের যুক্তির বিপক্ষে কোনো শক্ত ভিত তৈরি করতে পেরেছেন। আমার আফসোস হয়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল সমৃদ্ধশীল দেশে দাঁড়িয়ে আপনারা যদি আপনাদের পায়ের নিচে মাটিটা এখনো বালি করেই রাখেন, তাহলে তার কিছু বলার কিছুই থাকে না বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা গার্মেন্টসকে বললেন বিদেশি বিনিয়োগের ফল। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, গার্মেন্টসের সিংহভাগ আমাদের দেশের স্থায়ী যে জনগণ রয়েছেন, স্থায়ী নাগরিক রয়েছেন, তাদের মালিকানায়। মাননীয় সভাপতি, আমার বিপক্ষের বন্ধুরা বারবার বলে গেলেন যে নাগরিক সুবিধা নেই। নাগরিক সুবিধা অবশ্যই আছে। সরকার যখন বাজেট দিচ্ছে, নতুন নতুন প্রকল্প পাস হচ্ছে আমাদের মন্ত্রী পরিষদে, আমাদের সচিবালয়ে, আমাদের জাতীয় সংসদে, তখন কেন আমাদের প্রশ্ন উঠছে বিদেশি বিনিয়োগের কথা? আমরা যখন বাজেটের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে পারছি না, তখন বিদেশি বিনিয়োগ দেখে কী করব? নিজেদের টাকা তো যাবেই, সাথে যেটা আনবো সেটাও সাথে চলে যাবে। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বারবার বলে গেলেন যে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি, যে গাড়িতে এসেছে, সেটা বিদেশি বিনিয়োগের ফল। কিন্তু সেটাকে বিদেশি বিনিয়োগ না আমাদের আমদানি? আরেকটিবার আপনারা দেখে আসবেন মানে বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা। মাননীয় সভাপতি, আমাদের দেশের ওয়ালটন রয়েছে, যেখানে আমাদের নিজস্ব মোবাইল। আপনারা যদি এখন বলেন আপনারা কেন নিজেদের শিল্পক্ষেত্রে শুধু স্বদেশপ্রেমের কথা বলছেন, স্বদেশপ্রেম সব জায়গায়, আপনার পড়ালেখা থেকে শুরু করে আপনার বিচার ব্যবস্থা, সব ক্ষেত্রে আমাদের দেশপ্রেম জরুরি। মাননীয় সভাপতি, আমাদের 44% বিদেশি বিনিয়োগ ছাড়িয়েছে বললেন, কিন্তু বিদেশি বিনিয়োগ আমরা বৃদ্ধি করছি কোন ক্ষেত্রে? যদি শিল্পক্ষেত্রে ব্যবহার করি, বৃদ্ধি করি, সেটা আমাদের কাজে লাগবে। কিন্তু নাগরিক সেবা ক্ষেত্রে যখন আমরা বৃদ্ধি করতে যাব আর সাথে সাথে আমাদের দুর্নীতি থাকবে, তখন কক্সবাজারের পাশে আমরা যখন বালির প্রাসাদ তৈরি করব, প্রাসাদটা তো যাবেই, আমাদের যে মূল ভিত্তিটা ছিল বালি, সেটাও চলে যাবে, নিজেদের টাকাও যাবে, পরে যে টাকাটা আমরা ধার আমাদের বিনিয়োগ করছি সে টাকাও যাবে। পরবর্তীতে তারা যখন দেখবে আমাদের দেশে বিনিয়োগে তাদের কোনো লাভ হচ্ছে না, আস্তে আস্তে আমাদের শিল্প খাতেও আমরা ধস নামতে দেখবো। সেটা বিজ্ঞ প্রতিপক্ষ আবারও বলছি, তর্কের খাতিরে তর্ক নেই, আসুন মেনে নেই, বিদেশি বিনিয়োগ নয়, বরঞ্চ রাষ্ট্র কাঠামো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। আবারও বলছি, নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমাদের দেশ স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে এবং আমাদের দেশে এখন আমাদের যে জাতীয় বাজেট, এটা অত্যন্ত স্বনির্ভর এবং এটা উত্তরোত্তর এটা বৃদ্ধি পাচ্ছে এবং দুর্নীতির যে লাগামহীন অবস্থা ছিল সেটিও এখন পর্যায়ক্রমে এটি হ্রাস হচ্ছে এবং আমরা আশা করছি যে অচিরে হয়তো দুর্নীতি বন্ধ হবে এবং সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত হবে এবং একটা আত্মমর্যাদাপূর্ণ দেশে আমরা পরিণত হচ্ছি, তার সোপানে আছে। সুতরাং পর্যায়ক্রমে একসময় আমাদের যে বিনিয়োগের উপর মানে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগের উপর আমাদের যে নির্ভরশীলতা ছিল, আমরা যেহেতু এখন আত্মনির্ভরশীল দেশ হিসাবে পরিণত হতে যাচ্ছি, স্বাভাবিকভাবে বিদেশি নির্ভরতা, বিশেষ করে বিনিয়োগ নির্ভরতা আমাদের কমে আসবে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের এই ক্রমবর্ধমান অর্থনীতিতে আমাদের নিজেদের সম্পদ যেমন দরকার, ঠিক তেমনি আমাদের যারা বন্ধু রাষ্ট্র অথবা বন্ধু প্রতিম যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদের পক্ষ থেকেও বিনিয়োগ প্রয়োজন। তবে সেই বিনিয়োগটি যাতে আমাদের খেয়াল রাখতে হবে এটি যাতে আমাদের প্রতিবেশকে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে এবং ব্যাপক আকারে কর্মসংস্থান তৈরি করে, বিশেষ করে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত এবং
আমাদের যে নতুন যে আমাদের কর্মশক্তি, আমাদের যে যুবশক্তি, তাদের জন্য যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা আমাদের টোটাল যে উৎপাদন ব্যবস্থা সেটিতে যাতে একটা বড় ভূমিকা রাখে, এবং সর্বোপরি আমাদের জাতীয় যে রাজস্ব বৃদ্ধি, যে কোনো বৈদেশিক বিনিয়োগ যাতে সেই রাজস্ব বৃদ্ধিতে একটা প্রত্যক্ষ ভূমিকা রাখে সেগুলো নিশ্চিত করতে হবে। এবং তাহলেই কিন্তু বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশের নাগরিকদের জন্য যে সুবিধাদি সেগুলো নিশ্চিত করাতে তার একটা ভূমিকা রাখবে। আমরা প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2001-এর এই পর্বের ফলাফল ঘোষণা করছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের যৌথ ফলাফল আমার হাতে দিয়েছে। তো আমি বিজয়ী দলের নাম ঘোষণা করছি। বিজয়ী দল হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বিজয়ী দল সুনামগঞ্জ সরকারি কলেজ, এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন পক্ষ দলের MN মুস্তাফিজুল ইসলাম খান। আমরা বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা এই বিতর্ক প্রতিযোগিতায় যারা আয়োজনে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।